তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। তো এই সাবজেক্টটাতে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু কিন্তু লেসেন্স রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। তার প্রথমেই তোমাদের মেজারমেন্ট সম্বন্ধে জানতে হবে, অ্যান্ড দেন তুমি সেকেন্ড পার্টে ইনস্ট্রুমেন্টেশন সম্বন্ধে জানতে পারবে। তো তোমরা যদি তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস চলো, তো সবার প্রথমে আমাদেরকে এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে হবে। তো চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করি। তোমাদের আশা করছি যে এই সাবজেক্টের এই টপিকে আমরা আগে কোনো ক্লাস করাইনি, তাই আজ থেকে আমরা ক্লাসগুলো রেগুলার শুরু করছি। তো দেখো, মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ। তো ডেফিনেশন অফ ইনস্ট্রুমেন্ট, তো তুমি যে ইনস্ট্রুমেন্টেশন বা মেজারমেন্ট সে যে পড়বে, তো সবার প্রথমে তো জানতে হবে যে ডেফিনেশন কি রয়েছে মেজারমেন্টের বা ইনস্ট্রুমেন্টেশনের। তো দেখো, সবার প্রথমে আমাদের দিয়েছে ডেফিনেশন অফ ইনস্ট্রুমেন্টস। তো বলছে দেখো, অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ আ ডিভাইস। ইনস্ট্রুমেন্ট হলো এমন একটা যন্ত্র ইন হুইচ উই ক্যান ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অর ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড। আমরা এর সাহায্যে ডিটারমাইন করি কোনো কোয়ান্টিটির তার যে ম্যাগনিটিউড বা মান এবং তার যে ভ্যালু সেটা কিন্তু আমরা মেজার করে থাকি। দ্য মেজারিং কোয়ান্টিটি ক্যান বি ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার অ্যান্ড এনার্জি এক্সেট্রা। তো এর মধ্যে মেজারিং কোয়ান্টিটি কী কী হতে পারে? ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, পাওয়ার হতে পারে বা এনার্জি হতে পারে। জেনারেলি ইনস্ট্রুমেন্ট আর ক্লাসিফাইড ইন টু ক্যাটাগরি। সাধারণত আমরা ইনস্ট্রুমেন্টকে দুভাগে ভাগ করি। এক নম্বরকে আমরা বলি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট বা পরম ইনস্ট্রুমেন্ট, এবং আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য টাইপ অফ ইনস্ট্রুমেন্ট? তাহলে ইনস্ট্রুমেন্টস আর মেনলি টু টাইপস, ওয়ান ইজ অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যানাদার ইজ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। নেক্সট, এবার আমরা জানবো যে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কি এবং সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কি। তো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কাকে বলে? তোমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, উদাহরণ হিসেবে আমি বললাম। তো দেখো, অ্যান অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার ইন টার্মস অফ ইনস্ট্রুমেন্ট প্যারামিটার। ইনস্ট্রুমেন্টের প্যারামিটারের ওপর নির্ভর করে যদি কোনো রাশির আমরা মান নির্ণয় করি, ম্যাগনিটিউড মেজার করি, তাহলে তাকে আমরা বলি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। দিস ইনস্ট্রুমেন্ট ইজ রিয়েলি ইউজড বিকজ ইচ টাইম দ্য ভ্যালু অফ দ্য মেজারিং কোয়ান্টিটি ভ্যারিজেস। আমরা জানি প্রত্যেক সময়ে কিন্তু আমরা যে কোয়ান্টিটিটাকে মেজার করছি তার ভ্যালু চেঞ্জ হতে থাকে। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য মেজারিং কোয়ান্টিটি। তো সেই হিসেবে আমাদের যে মেজারিং কোয়ান্টিটিটা রয়েছে তার কিন্তু ম্যাগনিটিউড আমাদের মেজার করতে হয়। তো কি বলছে, অ্যানালিটিক্যালি হুইচ ইজ দ্য টাইম কনজিউমিং। তো সেই হিসেবে এটা কিন্তু একটা অনেক সময় নির্ভরযোগ্য প্রসেস। দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আর সুইটেবল ফর ল্যাবরেটরি ইউজ। ল্যাবরেটরিতে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো মেনলি হলো তোমাদের অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, যেখানে যেমন ট্যানজেন্ট গ্যালভানোমিটার আছে, তাছাড়াও তোমাদের অ্যামমিটার আছে, ভোল্ট মিটার আছে, এগুলো সবই হলো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। এরপর হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কাকে বলছে দেখো, দিস ইনস্ট্রুমেন্ট ডিটারমাইন্স দ্য ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড ডাইরেক্টলি। জেনারেলি দিস ইনস্ট্রুমেন্টস আর ক্যালিব্রেটেড বাই কম্পেয়ারিং উইথ অ্যানাদার স্ট্যান্ডার্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তো এটা মেনলি এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কোনো একটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের ভ্যালুর উপর কম্পেয়ারিং পদ্ধতির মাধ্যমে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের উদাহরণ হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, আর তোমাদের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের উদাহরণ হচ্ছে ভোল্ট মিটার, অ্যামমিটার, ওয়াট মিটার এক্সেট্রা। প্র্যাকটিক্যালি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টস আর সুইটেবল ফর মেজারমেন্টের জন্য আমরা কিন্তু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, আর ল্যাবরেটরি ইউজের জন্য অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি।
তো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী পড়ে দেখো। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকে সেগুলো মেনলি 4টি কাজে ব্যবহার হয়। একটি হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, কোনো প্রপার কিছুকে ইন্ডিকেট করার কাজে লাগে। 1 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। 2 নম্বর হচ্ছে রেকর্ড করতে আমার কাজে লাগে রেকর্ডিংয়ের জন্য। 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেট করতে কাজে লাগে। এবং 4 হচ্ছে দেখো ইলেকট্রোমেকানিক্যালি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে 4 নম্বর। নেক্সট আমরা যাব এবার প্রত্যেকটা সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জানবো। তো দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলছে? তো বলছে দেখো, দিস ইনস্ট্রুমেন্টস ইউজেস আর ডায়াল অ্যান্ড এ পয়েন্টার টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ মেজারিং কোয়ান্টিটির ভ্যালুকে ডিটারমাইন করার জন্য আমরা মেনলি একটা ডায়ালার ব্যবহার করি এবং তার সাথে একটা পয়েন্টার থাকে। দিস পয়েন্টার ইন্ডিকেটস দ্য ম্যাগনিটিউড অফ মেজারিং কোয়ান্টিটি। তুমি যে কোয়ান্টিটিটাকে মেজার করছো তার ম্যাগনিটিউডটাকে পয়েন্ট আউট করে। এই পয়েন্টারটা 2 নম্বরে হচ্ছে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা প্রথমে ইন্ডিকেটিং পড়লাম, এবার রেকর্ডিং। তো বলছে দেখো, দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট রেকর্ডস দ্য ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার কন্টিনিউয়াসলি ওভার আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে এই ধরনের ইনস্ট্রুমেন্ট সাধারণত তাদের যে ম্যাগনিটিউড রয়েছে বা মান রয়েছে সেটাকে মেজার করার চেষ্টা করে। 3 নম্বরে হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট গিভস দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড ওভার আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে এই ধরনের যে যন্ত্রাংশগুলি থাকে সেগুলো টোটাল অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি তুমি যতটা মেজার করেছো তার ভ্যালু নির্দেশ করে। আর 4 নম্বরে আমরা পড়ছি ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তো ফর স্যাটিসফ্যাক্টরি অপারেশন ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট 3 ফোর্সেস আর নেসেসারি। এতে মেনলি আমরা 3 ধরনের ফোর্স দেখতে পাই। এক হচ্ছে ডিফ্লেক্টিং ফোর্স, 2 নম্বর হচ্ছে কন্ট্রোলিং ফোর্স অ্যান্ড 3 নম্বর হচ্ছে ড্যাম্পিং ফোর্স। প্রত্যেকটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল গ্যালভানোমিটার থেকে প্রশ্ন পাবে তোমরা, প্রচুর প্রশ্ন পাবে। দেখো না তোমরা এই চ্যাপ্টারটা শেষ করতে করতেই তোমাদের প্রচুর প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে ডিফ্লেক্টিং ফোর্স কাকে বলে, এটা আমাদের স্টার মার্ক প্রশ্ন। ওকে, ডিফ্লেক্টিং ফোর্স, তো এটা একটু স্টার দিয়ে রাখবে। তো কী বলছে দেখো, হোয়েন দেয়ার ইজ নো ইনপুট সিগন্যাল টু দ্য ইনস্ট্রুমেন্ট দ্য পয়েন্টার উইল বি অ্যাট জিরো পজিশান। যখন আমরা কোনো রকম ইনপুট সিগন্যাল দেব না তখন আমার যে পয়েন্টারটা থাকবে সেই পয়েন্টারটা জিরো পজিশানে থাকবে। টু ডিফ্লেক্ট দ্য পয়েন্টার ফ্রম ইটস জিরো পজিশান, তো জিরো পজিশান থেকে যদি আমাদের পয়েন্টারটাকে ডিফ্লেক্ট করতে হয় আর ফোর্স ইজ নেসেসারি, আমাদেরকে সেক্ষেত্রে একটা ফোর্স কিন্তু দিতেই হবে, হুইচ ইজ নোন অ্যাজ ডিফ্লেক্টিং ফোর্স। এই যে ফোর্সটা যার জন্য জিরো পজিশান থেকে আমার ইনস্ট্রুমেন্টটা সরে যাবে সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং ফোর্স। আর সিস্টেম হুইচ প্রডিউস দ্য ডিফ্লেক্টিং ফোর্স ইজ নোন অ্যাজ ডিফ্লেক্টিং সিস্টেম। যে সিস্টেম এই ধরনের ডিফ্লেক্টিং ফোর্স প্রডিউস করে বা উৎপন্ন করে তাকে আমরা ডিফ্লেক্টিং সিস্টেম বলে থাকি। জেনারেলি আর ডিফ্লেক্টিং সিস্টেম কনভার্টস অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল টু আ মেকানিক্যাল ফোর্স। তো আমাদের এই যে ডিফ্লেক্টিং সিস্টেম রয়েছে এরা সাধারণত ইলেকট্রিক্যাল যে সিগন্যাল সেটাকে কিন্তু মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করে। তো দেখতে পাচ্ছ এখানে একটা স্কেল রয়েছে, ছবিটা ভালো করে লক্ষ্য করো। ফিগার 1.1 পয়েন্টার স্কেলের কথা আমি এখানে বলছি। দেখো একটা কিন্তু নির্দিষ্ট পয়েন্টে কিন্তু আমার যন্ত্রাংশটা যেটা তোমার রয়েছে পয়েন্টারটা সেটা ছিল। এবার কি হলো, আমরা এর উপর একটা ডিফ্লেক্টিং ফোর্স অ্যাপ্লাই করলাম, এর ফলে সেটা কিন্তু তার পূর্ব অবস্থান থেকে একটা নতুন অবস্থানে চলে এলো, অর্থাৎ ডিফ্লেক্ট করলো। তো এটাকেই আমরা বলে থাকি ডিফ্লেক্টিং ফোর্স। নেক্সট দেখো আমরা নেক্সট পেজে যাব। এরপর হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। তো ম্যাগনেটিক এফেক্ট কাকে বলছে,
তো বলছে দেখো, when a current passes through the coil it produces an imaginary bar magnet। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা অলরেডি তোমরা যারা এই ম্যাগনেটিজম পড়েছো বা ম্যাগনেটিক সার্কিট পড়েছো তারা জানো। কি বলছে, যখন কারেন্ট কোনো কয়েলের মধ্যে দিয়ে পাস করে তখন কিন্তু সেখানে তার ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে। ওকে, ইমাজিনারি বার ম্যাগনেট কিন্তু ডেভেলপ করে। হোয়েন আ সফট আয়রন পিস, যখন আমরা একটা সফট আয়রন পিসকে ইজ বট নিয়ার দিস কয়েল ইট ইজ ম্যাগনেটাইজড। যখন আমরা একটা সফট আয়রন কোরকে এই তোমার কয়েলের যের মধ্যে দিয়ে ফ্লো অফ ইলেকট্রিসিটি হচ্ছে তার কাছাকাছি আনি, তাহলে তখন সেটাকে ম্যাগনেটাইজড করে। ডিপেন্ডিং আপন দ্য কারেন্ট ডাইরেকশান, বা কারেন্টের ডাইরেকশানের উপর নির্ভর করে, দ্য পোলস আর প্রডিউস ইন সাচ আ ওয়ে দ্যাট দেয়ার উইল বি আ ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য সফট আয়রন পিস। তো সাধারণত তোমাদের যে কারেন্ট ডাইরেকশানের উপর নির্ভর করে এমন একটা পোল সেখানে ক্রিয়েট হয় যাতে তাদের মধ্যে, অর্থাৎ তোমার কয়েলের মধ্যে এবং সফট আয়রন পিস যেটা রয়েছে তার মধ্যে একটা তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়াশীল হয় বা আকর্ষণ ক্রিয়াশীল হয়। দিস প্রিন্সিপাল ইজ ইউজড ইন মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট। প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে নাও, মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু তোমাদের পরে কাজে লাগবে। if যদি two soft iron pieces are placed near a current carrying coil there will be a force of repulsion between the two soft iron pieces। যদি তুমি দুটো একই প্রকারের সফট আয়রন পিসকে কাছাকাছি নিয়ে আসো কারেন্ট ক্যারিং কয়েলের, তাহলে তাদের মধ্যে কিন্তু দেখা যাবে ফোর্স অফ রিপালশন বা বিকর্ষণধর্মী বল। দিস প্রিন্সিপাল ইজ ইউটিলাইজড ইন মুভিং আয়রন রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্ট। তো এই প্রিন্সিপাল ব্যবহার করা হয় মুভিং আয়রন রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এবার দেখো, ফোর্স বিটুইন আ পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড এ কারেন্ট ক্যারিং কয়েল। তো কি বলছে, হোয়েন আ কারেন্ট ক্যারিং কয়েল ইজ প্লেসড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই পার্মানেন্ট ম্যাগনেট। যখন আমরা কোনো পার্মানেন্ট ম্যাগনেটের কাছাকাছি একটা কারেন্ট ক্যারিং কয়েলকে নিয়ে আসার চেষ্টা করি, তখন 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 when a current carrying coil is placed under the influence of magnetic field produces a permanent magnet and a force is produced between them. This principle is utilized in moving coil type instrument। তো মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্টে কিন্তু এমন পদ্ধতি আমরা দেখতে পাই। এবার দেখো, আমরা যাব ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং কয়েল। যদি দুটো কারেন্ট ক্যারিং কয়েল পরপর থাকে তো তাদের মধ্যে কি ফোর্স জেনারেট করে। তো কি বলছে দেখো, when two current carrying coils are placed closer to each other there will be a force of repulsion between them। যদি দুটো তুমি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে পাশাপাশি নিয়ে আসো যাদের মধ্যে দিয়ে কিন্তু ফ্লো অফ কারেন্ট হচ্ছে, ফলে সেখানে একটা বার ম্যাগনেট তৈরি হবে, তাহলে তাদের মধ্যে আমরা দেখতে পারি ফোর্স অফ রিপালশন বা বিকর্ষণধর্মী বল ক্রিয়াশীল হয়। ইফ ওয়ান কয়েল ইজ মুভেবল অ্যান্ড আদার ইজ ফিক্সড দ্য মুভেবল কয়েল উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড ওয়ান। যদি তুমি তার মধ্যে দুটো কারেন্ট ক্যারিং কয়েলের মধ্যে একটাকে ফিক্সড করে দাও এবং একটাকে মুভেবল করে দাও বা চলনশীল করে দাও, তাহলে দেখবে যে চলনশীল যে কয়েলটা রয়েছে সেটা কিন্তু এই ফিক্সড যে কয়েল তার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। দিস প্রিন্সিপাল ইজ ইউটিলাইজড ইন ইলেকট্রো ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। এগুলো কিন্তু খুব মনে রাখবে কোন যন্ত্রাংশের ক্ষেত্রে কি প্রিন্সিপাল ইউজ হয়। তো বলা হচ্ছে দেখো, দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যে রিপালশন টাইপ প্রপার্টি রয়েছে সেটা ইউজ হয় ইলেকট্রো ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। তুমি ছবিতেই দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, এবার হচ্ছে কন্ট্রোলিং ফোর্স, যার মধ্যে আছে স্প্রিং কন্ট্রোল ড্যাম্পিং ফোর্স অ্যান্ড এয়ার ড্যাম্পিংয়ের মধ্যে আবার এয়ার ফিকশন ড্যাম্পিং, ইডি কারেন্ট ড্যাম্পিং। তারপরে নেক্সট আরও প্রচুর রয়েছে পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু আমি তোমাদের পরে পড়াবো, এটা কিন্তু প্রচণ্ড একটা স্টার প্রশ্ন পিএমএমসি। তো আমি যখন পড়তাম তখন শুধু এই প্রশ্নটা করে গেছিলাম, এখান থেকে যে জানতাম যে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, বাট এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে করাবো। তো যাই হোক, তো তোমরা একটু দেখে নাও আজকে।
আজকে আমরা কিন্তু এতটাই পড়াবো তোমাদেরকে, এক্সট্রা কন্ট্রোলিং ফোর্সটা আমরা নেক্সট ডে পড়াবো, কারণ তোমাদের দেখো 3-4 দিন লাগবে এটা কমপ্লিট করতে। এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো দেখো, যদি তোমাদের ভিডিওটা মনে হয় হেল্পফুল এবং এরপরেও তোমরা এরকম ভিডিও চাইছো, যদি তোমাদের ভালো পরিমাণ রেসপন্স দেখি, অবশ্যই কিন্তু ভিডিও আসবে। ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।